বৃহস্পতিবার 12ই মার্চ জাতীয় সংসদের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে যে ঘটনাগুলো ঘটলো আহ জাতীয় সংসদের অধিবেশন কক্ষে অনেক ধরনের ঘটনা ঘটেছে। আমি প্রথমে একটু আপনার প্রতিক্রিয়াটা জানতে চাই। সেখানে শোক প্রস্তাব হিসেবে জামায়াতে ইসলামের পক্ষ থেকে যে নামগুলো দেয়া হলো, উত্থাপন করা হলো, তার মধ্যে অধিকাংশই যুদ্ধাপরাধের দায়ে যাদের মৃত্যুদণ্ড হয়েছে তাদের নাম, এবং আমরা দেখলাম অবাক বিস্ময়ের সঙ্গে হাউস অর্থাৎ সংসদ ভবন আর জাতীয় সংসদ সেইগুলোকে অ্যাকসেপ্ট করলো, আমাদের স্পিকার সেগুলোকে গ্রান্ট করলো। তার মানেটা কি? আপনার কি মনে হয় যে আমরা কোথায় আছি এখনো পর্যন্ত এই মুহূর্তে? আমরা তো ডক্টর ইউনূস সরকারকে জঙ্গি শাসন হিসেবে আখ্যা দিয়ে আসছি, এখন আমরা কোথায় আছি? প্রথমত যে নিজামী কাদের মোল্লা তারা তো আপনার 71 সালে যে বাংলাদেশ বিরোধী ভূমিকা রেখেছে, জেনোসাইড করেছে, নারী ধর্ষণ করেছে, এবং সেগুলো সবই আন্তর্জাতিক অপরাধ। এবং সেটা আপনি ধরেন সেটা ঐতিহাসিকভাবেই সেটা প্রতিষ্ঠিত না, এখন সেটা আইনিভাবে প্রতিষ্ঠিত। কারণ আপনি যে আইসিটিতে বিচার করছেন, যদি বিষয়টা এরকম হতো যে 1973 সালে যে আইনে আইসিটি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল 2010 সাল থেকে বিচার হয়ে এই নিজামী কাদের মোল্লা বাকিদের আপনার মৃত্যুদণ্ড দেওয়ার পরে সেটা কার্যকর করেছিল, সেই আইসিটিকে আপনি বিলুপ্ত করে নতুন একটা আইন করে তারপরে যদি আপনি এই বিচার করতেন 24-এর যে সমস্ত আপনার কথিত মানবতা বিরোধী অপরাধ, কারণ 24-এর ওইটা ডোমেস্টিক ক্রাইম ছিল, এটা ইন্টারন্যাশনাল ক্রাইম ছিল। তো আপনি যদি এই আইসিটিকে তো আপনারা বৈধতা দিয়েছেন, এই জামাতে ইসলামী এই যে তারা যে আইসিটিতে তারা বিচার করছে সেটা তো 1973 সালের সেই আইন, যদিও সেটা 1971 সালের অপরাধের ক্ষেত্রেই প্রযোজ্য, কিন্তু আমি বলছি যে তারা তো সেটাকে বৈধতা দিলে তাহলে পরে তার আগের সমস্ত কর্মকাণ্ডও তো তাদের মানতে হবে। এবং তাদের এই শোক প্রস্তাবকে তো আমি যদি চ্যালেঞ্জ করি, আমি আদালতে গিয়ে যদি চ্যালেঞ্জ করি এই শোক প্রস্তাবকে, এটা তো টিকবে না। কারণ আপনি বাংলাদেশ বিরোধী অবস্থান যারা নিয়েছিলেন ঐতিহাসিকভাবে যেটা প্রতিষ্ঠিত, পরবর্তীতে বাংলাদেশের একটা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল তাদেরকে মানে ডিউ প্রসেস অফ লতে যে বিচার হয়েছে সেই বিচারে তাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছে। সেই মৃত্যুদণ্ডে আপনার তারা অ্যাপিলের সুযোগ পেয়েছেন, রিভিউ করার সুযোগ পেয়েছেন, এবং তারপরে তাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এবং সেইটাকে তো আপনারা 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 এই নতুন ক্ষমতায় এসে আপনারা তো সেটাকে বৈধতা দিয়েছেন, তার আগের কাজ তো আপনি কোনো অস্বীকার করতে পারবেন না। সুতরাং সেইটাকে ধরে আমি যদি এই শোক প্রস্তাবকে চ্যালেঞ্জ করি, এটা বাতিল করতে হবে, স্রেফ বাতিল করতে হবে। আপনি একটা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যে যাকে মানে আন্তর্জাতিক অপরাধ 1971 সালে আন্তর্জাতিক অপরাধ করার জন্য যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, তারা তো অপরাধী, তারা তো রাজাকার, তারা তো বাংলাদেশ বিরোধী শক্তি, তাদের নামে তো শোক প্রস্তাব হতে পারে না। আপনি করেছেন রাজনৈতিক সমঝোতার কারণে কিংবা আপনি পরিবর্তিত প্রেক্ষাপটে, কিন্তু আপনি মনে রাখবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের 18 মাসে যা হয়েছে তার মানে অধিকাংশ বিষয়ই আইনের কোষ্ঠী পাথরে, ন্যায় বিচারের কোষ্ঠী পাথরে। এটা আপনার ন্যাশনাল মানে ক্রাইটেরিয়া অফ জাস্টিস কিংবা ইন্টারন্যাশনাল ক্রাইটেরিয়া অফ জাস্টিস যেটাতে হোক এটা টিকবে না, অধিকাংশ জিনিসই টিকবে না। এবং এখনো আমরা কিন্তু চেয়েছিলাম যে 5ই আগস্টের পরে একটা ভালো নির্বাচন, অন্তর্ভুক্তিমূলক, ফ্রি, ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার গঠিত হোক, সেটা কিন্তু হয়নি। এবং যে সমস্ত মারাত্মক সব অভিযোগ উত্থাপিত হয়েছে তাতে করে এই বর্তমান সরকার তাদের শুভকামনা করি, কারণ আমি আসলেই তাদের শুভকামনা করি যে তারা এই নির্বাচনের মধ্য দিয়ে তারা ক্ষমতায় আসাতে বাংলাদেশ খাদের কিনারে মানে উগ্রবাদীদের হাতে যে বাংলাদেশ চলে যাচ্ছে সেখান থেকে রক্ষা পেয়েছে। সুতরাং এই সরকারকে কিন্তু তার ভালো ভালো কাজ দিয়ে প্রমাণ করতে হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একই সঙ্গে কয়েকটি। প্রথম কথা হচ্ছে, আপনি যেটি অবতারণা করলেন আমার প্রশ্নটি ছিল তার আগে আপনি উত্তর দিয়ে দিয়েছেন যে আদালতের রায়ের সঙ্গে এটি সাংঘর্ষিক কিনা এবং এটি কোনোভাবেই পারে কিনা। তাহলে পারে না। যদি নাই পারে, আদালত কর্তৃক প্রমাণিত একজন ঘৃণিত ব্যক্তি বা অপরাধী যার দণ্ড কার্যকর হয়েছে তার নামে শোক প্রস্তাব, যেখানে বিএনপির অনেক অনেক শিক্ষিত মানুষ রয়েছেন, অনেক উচ্চ শিক্ষিত অভিজ্ঞ মানুষেরা রয়েছেন, এবং যেখানে স্পিকারের কথা আমি উল্লেখ করলাম, তো সেই জায়গায় তারা এটি কেন গ্রহণ করলো? তারা কি জানতো না এটি আদালতের রায়ের সঙ্গে সাংঘর্ষিক?
নাম্বার এক। দুই হচ্ছে, যদি করলোই তাহলে কোন বিবেচনা বোধ থেকে করলো? মানে বিএনপি কি জামাতকে ভয় পাচ্ছে? আমার একই সঙ্গে দুটি প্রশ্ন উত্তর একটু সংক্ষেপে যদি দিতেন। আমি যেটা মনে করি যে ধরেন গতকালের প্রথম যে অধিবেশনটা হলো সেটা রাষ্ট্রপতির ভাষণ নিয়ে একটা বড় ধরনের টেনশন ছিল। হুম, হুম। যে রাষ্ট্রপতির ভাষণ সেটা কিন্তু আপনার আহ, জামাতে ইসলাম এবং এনসিপির পক্ষ থেকে তারা বলেছেন রাষ্ট্রপতিকে অভিশংসনের কথা, রাষ্ট্রপতির ভাষণ তারা বয়কট করবেন, নানা কিছু করবেন, সেটা নিয়ে একটা বড় ধরনের চাপের মধ্যে সরকার ছিল। এবং সেটার মধ্য দিয়ে আপনার ওই শোক প্রস্তাবের ওই সময় আপনি যেটা বললেন যে হয়তোবা মাননীয় প্রধানমন্ত্রীর একটা গ্রিন সিগন্যাল পেয়ে পাওয়ার পরেই এত স্মুথলি সেটা হয়েছে। নইলে পরে স্পিকার, তিনি একজন মুক্তিযোদ্ধা, তিনি হয়তোবা এত সহজে তিনি হয়তোবা প্রথমেই সেটাকে নাকচ করে দিতেন। হ্যাঁ, কিন্তু এই আপনার প্রেসিডেন্টকে নিয়ে যেরকম উত্তেজনা হলো এবং আরো অনেক কিছু নিয়ে যে আপনার এই সংবিধান সংস্কার পরিষদ হয়নি কেন। তো আমার কাছে মনে হয় যে আমি যতটুকু জানি যে আপনার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আশেপাশে মানে তার ঘনিষ্ঠ এরকম কিছু লোকের সাথে আমার পরিচয় আছে। এবং আমি আপনাকে বলি যে একদম 5ই আগস্টের পরে যখন মুক্তিযুদ্ধ বিরোধী পক্ষ এবং এনসিপির তরফ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে যখন অশ্লীল কথা বলা হয়েছে, খুব মানে রুচিহীন কথাবার্তা বলা হয়েছে, তার নিজেরও একটা মূল্যবোধ ছিল, কিন্তু তারপর থেকে তিনি ভীষণ রকম বিরক্ত এই এই আপনার জামাতে ইসলাম এবং এনসিপি এদের ব্যাপারে। এবং এইটা এখন তিনি চেষ্টা করছেন শুধুমাত্র বাইরে না, মানে বিএনপির ভেতরে যে সমস্ত গুপ্ত জামাত শিবির আছে তাদেরকেও কিভাবে নির্মূল করা যায় সেই চেষ্টাটাও তার মধ্যে আছে, আমি এমনটা শুনেছি। এখন তারপরেও আমাদের প্রশ্ন জাগে যে নতুন সরকার আসলো, আমরা 7ই মার্চে যে সমস্ত ঘটনা দেখলাম, তারপরে আপনার সাম্প্রতিক সময়ে আরো বেশ কিছু ঘটনা, আপনার এই যে যে শোক প্রস্তাবটা, তো এরকম অনেক কিছু কিন্তু আলোচনায় এসছে যেটাকে আমরা মনে করি যে মানে সেটাকে আমরা খুব হৃষ্ট চিত্তে সেটা আমরা খুব আহ ভালোভাবে গ্রহণ করতে পারছি না। হ্যাঁ, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে একবারে সব ফ্রন্ট তো ওপেন করা যাবে না, একবারে সব ফ্রন্ট ওপেনও করতে মানে একবারে সব ফ্রন্টে আপনার যুদ্ধ করাটা খুব কঠিন। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার এটা মাথায় রাখতে হবে যে মানে বিএনপির মূল যে প্রতিপক্ষ হচ্ছে আওয়ামী লীগ, এবং সেই আওয়ামী লীগকে আপনার মোকাবেলা করতে গিয়ে তাকে কিন্তু বিএনপির যে আপনার মূল যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেক্টর কমান্ডার, তো তিনি যখন রাষ্ট্র ক্ষমতায় থেকে দলটা করেন তখন কিন্তু তাকে সবাইকে নিয়ে করতে হয়েছে। একদম ডানপন্থী যেমন ছিলেন, বামপন্থী ছিলেন, মধ্যপন্থী ছিলেন, নরমপন্থী ছিলেন, গরমপন্থী ছিলেন, সব ধরনের লোকজনকে নিয়ে মানে এন্টি আওয়ামী লীগ একটা প্ল্যাটফর্ম, হ্যাঁ, এনটি আওয়ামী লীগ একটা প্ল্যাটফর্ম হিসেবে সেটাকে আপনার প্রতিষ্ঠিত করতে হয়েছে। তারপরে ধরেন এতদিন চলে গেল, এখন বিএনপির একটা নিজস্ব কিন্তু আপনার একটা আদল আস্তে আস্তে গঠন করছে। তো তার মধ্যেও আপনি দেখবেন বিএনপির ভিতরে অনেকে আছে প্রো লিবারেশন, অনেকে আবার এন্টি লিবারেশন। তো এইটা আরো বোধহয় সময় নেবে। এবং আপনি গত 18 মাসে মানে যেটা আমরা বিএনপি গঠিত হওয়ার পরে এতটা সুস্পষ্ট অবস্থান বিএনপির আমরা দেখি, মানে কনস্টিটিউশনাল অর্ডারটাকে ভেঙে ফেলে বাংলাদেশে একটা নৈরাজ্য তৈরি করে উগ্রবাদীদের হাতে দেশটা দেওয়ার জন্য যখন ইউনূস সরকার এবং জামাতে ইসলাম এবং এনসিপি তারা যখন একদম উঠে পড়ে লেগেছে, তখন কিন্তু কনস্টিটিউশনাল অর্ডার কিংবা বাংলাদেশের সাংবিধানিক যে আপনার স্থিতিশীলতা সেটা রক্ষার জন্য দুটো বড় শক্তি আমরা দেখেছি, একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে সেনাবাহিনী। এখানে রাষ্ট্রপতিও ছিলেন, তারও একটা ভূমিকা ছিল। এবং এই জায়গা থেকে মানে আমরা তাদের দেখেছি মানে কমিটমেন্ট অফ বিএনপি টু কনস্টিটিউশন লিবারেশন ওয়ার। এখন তারপরেও তার দীর্ঘদিনের মধ্যে তার যে নানা রকম শক্তি এবং আপনার এই যে নানা রকম সময়ে নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আপনার ধরেন যে মানে মানে একদম সলিড বিএনপি, যে এমন বিএনপি না যারা জামাতের প্রতি সিম্প্যাথাইজার, হ্যাঁ, জামাতের প্রতি সিম্প্যাথি আছে, এমন বিএনপি না যে আপনার এই বামপন্থীর প্রতি সিম্প্যাথি, মানে অনেকে আমি দেখছি বিএনপির মধ্যে অনেকেই দেখছি যে বিএনপির চেয়ে তারা বেশি পছন্দ করছে মানে উগ্রপন্থীদের, বিএনপির চেয়ে বেশি পছন্দ করছে অন্যদের, যদিও তারা বিএনপিতে, কিন্তু এর ভেতরেও
এমন একটা শক্তি বিএনপির মধ্যে মানে আপনার গড়ে উঠেছে, যারা পরিপূর্ণভাবে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান এবং বিএনপির যে আদর্শ তারা মনে করে সেটার প্রতি অনুগত। কিন্তু এই সলিড ফোর্সটা মানে কতটা শক্তিশালী এবং তারা কতটা শক্তি নিয়ে আপনার ক্ষমতা, তারা অনেকদিন পরে ক্ষমতা পেয়েছে, এই ক্ষমতার চর্চা করতে পারবেন এবং পরবর্তীতে আমরা যে সহনশীলতার রাজনীতি প্রত্যাশা করি, আমরা যে প্রতিহিংসা মুক্ত রাজনীতি প্রত্যাশা করি, এবং আমরা প্রত্যাশা করি বাংলাদেশের সরকার এবং বিরোধী দল তারা দুটোই মুক্তিযুদ্ধ, তারপরে আমার সংবিধান, আমার জাতীয় সঙ্গীত, বঙ্গবন্ধু, এই যে এই সমস্ত বিষয়ের বিতর্কহীন ভাবে এবং এগুলোর প্রতি তাদের প্রতিশ্রুতি থাকবে, মানে খুব শক্তিশালী প্রতিশ্রুতি থাকবে, তাদেরই আমরা দেখতে চাই সরকার এবং বিরোধী দলে। তাহলে প্রশ্নটা কি দাঁড়াচ্ছে যে গুপ্ত যে জামাতিরা রয়েছে বিএনপির মধ্যে, আওয়ামী লীগের মধ্যে ছিল, এখন আমরা জানছি ছাত্রলীগের মধ্যে ছিল, এখন বিএনপির মধ্যে যারা রয়েছে তাদের কারণেই বিএনপি এখন তার নিজের অস্তিত্বের সম্মুখে দাঁড়িয়ে কে চ্যালেঞ্জের মুখে? আমার মনে হয় যে বিএনপির তো নানা রকম চ্যালেঞ্জ আছে। কারণ আপনি খেয়াল করবেন যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যখন তিনি যখন লিভার কেয়ার হসপিটালে ছিলেন, তখন কিন্তু বর্তমান যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু লন্ডনে, এবং তিনি মানে তাৎক্ষণিকভাবে চলে আসার দরকার ছিল কিন্তু তিনি আসতে পারছিলেন না, এবং তিনি তার ফেসবুক পেজে খুব আবেগঘন একটা পোস্ট দিয়েছিলেন এবং সেখানে তিনি বলেছিলেন যে তার দেশে ফেরত আসাটা তার উপর নির্ভর করে না। তাহলে মানে আপনার বাংলাদেশে এই যে বড় বড় বিষয়, এটা কিন্তু কোনো একটা একক জাতীয় পক্ষ না, মানে অনেক বিষয় আপনার এখানে ন্যাশনাল ফ্যাক্টর, ইন্টারন্যাশনাল ফ্যাক্টর, জিওপলিটিক্যাল ফ্যাক্টর, এইটা একটার সাথে আর একটা ওতপ্রোতভাবে জড়িত হয়ে গিয়েছে। সুতরাং আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা বিষয় মানে খুব ভাষা ভাষা ভাবে কিংবা আপনি কোনো একটা ঘটনার উপর ভিত্তি করে বিচার করাটা খুব কঠিন। আমি যে পাল্টায় একটা প্রশ্ন করি যে বিএনপি তো 2/3 আসন নিয়ে সংসদে গেছে, বিএনপির সংখ্যাগরিষ্ঠতা না, 2/3 সংখ্যাগরিষ্ঠতা। তো 2/3 বা সরাসরি 213টি আসন নিয়ে যদি বিএনপি কে জামাতের সাথে কোথাও কোথাও সমঝোতা করতে হয় চরম বিতর্কের মধ্য দিয়ে, তাহলে মোটামুটি 145 থেকে 151টা যদি পেত, তাহলে কি করতে হতো? অথবা এখন এই মুহূর্তে এসে যদি 213টা আসন নিয়ে এত বড় বড় বিতর্কের জায়গা থেকে বিএনপি কে সমঝোতামূলক মনোভাবের পরিচয় দিতে হয়, তাহলে সামনের দিনগুলোতে কি হবে, কি ঘটবে? মানে আমরা কি আতঙ্কের মধ্যে থাকবো? না, আপনার বর্তমানে আমরা যে পরিস্থিতির মধ্যে আছি সেটা তো আসলে খুবই নাজুক। ব্যক্তি হিসেবে আপনি পান না, ব্যক্তি হিসেবে আমি প্রফেসর কার্জন কিংবা এরকম 20 কোটি মানুষ, ব্যক্তি হিসেবে যেমন চ্যালেঞ্জ আছে, পরিবার হিসেবে আছে, তারপরে আওয়ামী লীগের চ্যালেঞ্জ আছে, বিএনপির চ্যালেঞ্জ আছে, তারপরে আপনার সিভিল সোসাইটির চ্যালেঞ্জ আছে, উগ্রবাদী রাজনীতি যারা করে তাদের চ্যালেঞ্জ আছে। এখন প্রত্যেকেই মানে এই যে নানা রকম চ্যালেঞ্জ, উগ্রবাদী যারা রাজনীতি করে তাদেরকে আমি বাদ দিচ্ছি, কারণ তাদের আসলে মোটিভটাই আমি বারবার আমাদের পিছিয়ে দিয়েছে। কারণ তাদের মোটিভটাই হচ্ছে বাংলাদেশকে পিছিয়ে দেওয়া, তাদের মোটিভটাই হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রটাকে একদম ধ্বংস করে দেওয়া, তাদেরকে আমি বাদ দিচ্ছি। কিন্তু এই ধরেন যে আমরা এখনো কিন্তু খুব নাজুক অবস্থার মধ্যে, এবং বিএনপির মধ্যে দেখেন যে তাদের কিন্তু খুব মানে পরিপক্কভাবে ঠান্ডা মাথায় অনেক কিছু আপনার ভারসাম্য রক্ষা করতে হবে। দে হ্যাভ টু কিপ ভেরি ডেলিকেট ব্যালেন্স। কারণ আপনি দেখেন যে প্রায় 70টা আসনে বিএনপি যে জয়লাভ করেছে তাদের প্রার্থীরা খুব অল্প ভোটে জয়লাভ করেছে, এবং এটা বলা হচ্ছে যে আওয়ামী লীগের যারা শিক্ষিত এবং সচেতন ভোটার, আওয়ামী লীগের মানে সব ভোটার তো আপনার কেন্দ্রে যান নাই, কিন্তু যারা গিয়েছেন শিক্ষিত এবং সচেতন ভোটারদের একটা বড় অংশ, তারা কিন্তু মুক্তিযুদ্ধ, বাংলাদেশ এবং বাংলাদেশের স্থিতিশীলতার কথা চিন্তা করে এবং উগ্রবাদীদের হাতে বাংলাদেশ যেন না যায় সেটা চিন্তা করে তারা কিন্তু বিএনপিকে ভোট দিয়েছেন। এবং বিএনপির পক্ষ থেকেও কিন্তু আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অনেকেই কিন্তু আপনার আওয়ামী লীগের প্রতি যথেষ্ট সহনশীল ছিলেন, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আসার পরে কিন্তু প্রতিহিংসার রাজনীতি, ভোটের মাঠের কৌশল হিসেবে তারা আওয়ামী লীগের প্রতি নমনীয় হয়েছিলেন। কিন্তু সেটা আপনাকে মনে রাখতে হবে না, আপনি যেটা করেছেন সেই ভোটটা না পেলে তো আপনি জিততেন না। ওইটাই বলা হচ্ছে যে ভোট নেওয়া হয়ে গেছে, ভোটে পড়ার পাস করে না, সেই কথা বলা হচ্ছে।
এবং আপনি দেখেন যে আপনার জামাত কি কৌশলে, আপনার জামাত কৌশলে খেলছে, তারা মানে এ টিম, বি টিম, সি টিম এরকম রেখেছে। এখন তার বি টিম হচ্ছে এনসিপি, সে যেটা বলতে পারে না এনসিপি কে দিয়ে সেটা বলাচ্ছে কিংবা করাচ্ছে। বিএনপির সামনে অনেক ধরনের চ্যালেঞ্জ রয়েছে, এটি আমরা সবাই বিশ্বাস করি, কিন্তু এই প্রস্তাবটি যদি না মানা হতো, যদি রিজেক্ট করা হতো, কি হতো? কি হতো মানে তাতে কি খুব যুদ্ধংদেহী মনোভাব নিয়ে জামাত একেবারে যুদ্ধের ময়দানে নেমে পড়তো? হ্যাঁ, এখন আপনার এইটাও তো মনে রাখতে হবে যে 75 সালের পরে জামাত মানে মুক্তিযুদ্ধের পরে তো নিষিদ্ধই ছিল, এবং তাদের বাংলাদেশে আসলে জামাতের রাজনীতি করার কোনো অধিকার থাকার কথা না। আমাদের এখানে সিভিল সোসাইটি যারা, আমি বলছি বিএনপি না না জায়গা না না, থেকে যদি এটি রিজেক্ট এই করা কথাটা হতো। আপনাকে একটু পরিষ্কার করি, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা যেটা আমাদের এখানে আলোচিত হয় না। সেটা হচ্ছে যে আমাদের এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যে ওয়েস্টার্ন এডুকেটেড, তারা মানে তারা সারা বিশ্বের বেলায় একটা স্ট্যান্ডার্ড, আর বাংলাদেশের বেলায় ভিন্ন স্ট্যান্ডার্ড। কারণ আপনার ওই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে নাজি পার্টি, তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে এবং এখনো কিন্তু তারা নিষিদ্ধ। এবং সেটা কেন নিষিদ্ধ? দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা যে মানে জেনোসাইড সহ তাদের যে আন্তর্জাতিক অপরাধ করেছিল সেটার জন্য। তো সেই মানদণ্ড যদি আমি ধরি, তাহলে পরে জামাতে ইসলামকে কিন্তু বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ থাকার কথা না। ঠিক আছে, If I সেখানে তো take আমাদের the standard, আপনি, আমাদের এখানে আমার মুশকিলটা হয়েছে যে আমাদের এখানে যারা সিভিল সোসাইটি, আমাদের এখানে যারা ওই ওয়েস্টার্ন এডুকেটেড লোক, তারা ওই মানে তাদের সারা বিশ্বে একটা স্ট্যান্ডার্ড চলে, আর বাংলাদেশে তাদের মানে তাদের তাদের নানা রকম স্বার্থ হাসিল করার জন্য তারা আরেকটা এসে হাজির করে। আমার প্রশ্ন হচ্ছে, যদি এটি রিজেক্ট করা হতো, যদি এটি একসেপ্ট না করা হতো, এইসব প্রস্তাবগুলো, এই নামগুলো, তাহলে কি হতো? তাহলে মানে পরে তারা আরো তারা আরো তারা 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 রাষ্ট্রপতি নিয়ে একটা উত্তেজনা হয়েছে, তারা আরো তো যা করা আরো করেছে, প্রতিবাদ এরপরে আর কি করতো, করার ছিল? আরো প্রতিবাদ করতো, কি জানি ভাঙচুরও করতে পারতো। হ্যাঁ, আপনি মানে সারা বিশ্বের নানা পার্লামেন্টে তো নানা রকম ঘটনা ঘটে। হ্যাঁ, আপনার হাতাহাতি হয়, তারপরে আপনার আমরা বিভিন্ন জায়গার পার্লামেন্টে কিন্তু আমরা দেখেছি যে আপনার হাতাহাতি হয়, বোমা বিস্ফোরণ হয়, কাউকে কাউকে মেরেও ফেলে। হ্যাঁ, কত রকম কত কিছু হয়। এখন আপনি ত্রয়োদশ সংশোধন মানে ত্রয়োদশ সংসদের যে প্রথম অধিবেশন, সেটা নিয়ে নানা রকম উত্তেজনা ছিল। এই জন্য অন্য কোন ধরনের কোনো কিছুকে তারা হয়তো বা মানে সেটার ব্যাপারে সতর্ক থেকেছে। তারপরেও আমি বলবো যে আপনার বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা প্রচন্ডভাবে নিন্দনীয়। এটা দেশের প্রতি বিশ্বাসঘাতকতা, এইটা মুক্তিযুদ্ধের প্রতি বিশ্বাসঘাতকতা। এবং যেটা আমি বললাম যে এটা পলিটিক্যাল নেগোসিয়েশন কিংবা যে কোনো কারণেই সেটা করা হোক না কেন, এটা মানে আইনগতভাবে, ইতিহাসগতভাবে, নৈতিকভাবে কোনোভাবেই টিকবে না। আপনি যখন ইসলামের নামে জেনোসাইড করেন, আপনি যখন আপনার রাজনীতির নামে মানুষ হত্যা করেন, নিজের ভাইয়ের বুকে মানে আপনি হত্যা করেন, নিজের ভাইয়ের বুকে ছুরি চালিয়ে দেন, নিজের দেশের সাথে বেইমানি করেন, সেই লিগেসি নিয়ে আপনি মানে আপনাকে সবসময় সেটা আপনাকে আপনাকে পিছিয়ে দেবে। আপনি যতই মুনাফেকি করুন, আপনি যতই গুপ্ত রাজনীতি করুন, আপনি যতই মানে মুখোশ ধারণ করুন, ওই লিগেসি আপনাকে কখনোই, ইট উইল হন্ট ইউ লাইক নাইটমেয়ার। একদম আপনাকে। জামাত আরো একটি যে প্রচন্ড ধৃষ্টতা পরিচয় দিল, আমাদের জাতীয় সঙ্গীত চলছে, সেই সময় তারা কেউ উঠে দাঁড়িয়েছে, কেউ বসে আছে, আবার পরবর্তীতে অন্য সময় বসে আছে, যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারবার তাদেরকে উঠে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছেন, যেখানে সিকিউরিটির দায়িত্বে যারা ছিলেন তারাও পর্যন্ত জামাতের এমপিদেরকে, এনসিপির এমপিদেরকে উঠে দাঁড়ানোর জন্য অনুরোধ করছে। আমরা দেখলাম যে কোনো কিছুকে তারা তোয়াক্কা করল না। তার মানে আমরা এরকম হুমকি ধামকির মধ্যে থাকবো? এখন যার যা চরিত্র ভাই, 30 সেকেন্ড। যার যা চরিত্র, যে বাঘ সে বাঘের মতো আচরণ করবে, যে শিয়াল সে শিয়ালের মতো আচরণ করবে, যে আপনার মানে মুনাফেক সে মুনাফেকের মতো আচরণ করবে। সে তো বাংলাদেশে বিশ্বাস করে না, সে জাতীয় সঙ্গীতে দাঁড়াবে কেন? সে তো জাতীয় সঙ্গীত, সে 5ই আগস্টের পরে জাতীয় সঙ্গীত সে বলেছে না পরিবর্তন করার কথা। প্রথমে বলিয়েছে গোলাম আজমের ছেলেকে দিয়ে, তারপর দেখছে যে প্রতিক্রিয়া যখন ভালো না, তখন তারা পিছিয়ে গিয়েছে। তারা বাংলাদেশের জাতীয় সঙ্গীতে বিশ্বাস করে না, তারা বাংলাদেশের ভূখণ্ডে বিশ্বাস করে না, বাংলাদেশের 21শে ফেব্রুয়ারিতে বিশ্বাস করে না। 21শে ফেব্রুয়ারিতে দেখেছেন না, তাকে যখন জিজ্ঞেস করেছে যে আপনারা তো এতদিন বলতেন এটা না জায়েজ, তো আপনার এখন জায়েজ হয়ে